কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক সত্যি আছে। আসলে কিছু অতিপ্রাকৃত শক্তির রহস্যময়তায় আজও আমরা আটকে আছি। অন্ধকারে ভরা গুপ্ত রহস্য আমাদের নিষিদ্ধ হাতছানি দিয়ে ডাকে। আমরা ভয় পাই, কিন্তু পিছিয়ে আসতে পারি না। আমি কমলিকা। আমার চ্যানেল গল্পের রং মশালে আমি আপনাদের শোনাই নানা স্বাদের নানা রকম গল্প। আজ আপনাদের শোনাব জগদীশ গুপ্তর ছোট গল্প হাড়। তাহলে শুরু করা যাক আজকের গল্প। এটাও হত্যা। আহার যে বিষ মিশাইয়া নয়, গলায় ছুরি দিয়া নয়, আইনে তার সাজা নেই, তবু এটা হত্যাই। স্বাভাবিক মৃত্যু, তবু এ মরার আর স্বাভাবিক মরার যে কত প্রভেদ, তাহা যে মরে সেই কেবল জানে। লোকে চোখে দেখে কেবল বাহ্যিক দেহটা প্রাণহীন, কিন্তু নেপথ্যে তার কি ঘটিয়া আছে তাহার খোঁজ কেউ রাখে না। রক্ষাও মরিল, কেন মরিল তাহার খোঁজ খবর কেহ রাখিল না। তবে তাহার এই মৃত্যুটা কারো কারো মনের কোমলতায় একটা ঘা দিয়া গেল। রাগ করিল সবাই, কারো মুখ ফুটিল, কারো ফুটিল না। যাদের ফুটিল তাদের মধ্যে রশি একজন। রক্ষা রশিকে মাসি বলতো। রশি রক্ষা দাসীকে রক্ষা কবচ দিতে পারে নাই, কিন্তু দুঃখে কাঁদিত। রক্ষার স্বামী সনাতন লোক ভালো নয়। সনাতন একদা কাপড়ের দোকানে কিনিতে যাইয়া বাছাই করিতে করিতে 9 গজি একখানা ধুতি চুরি করিয়া মার যা খাইয়াছিল তার ঢের। পরপর 3 মাস জেলও খাটিয়াছিল। সনাতন বেপরোয়া, তোয়াক্কা কারুর রাখে না। দুনিয়ার লোকের মুখের সামনে বুড়ো আঙুল নাড়িয়া বেড়ায়। তার কটু কর্কশ কথায় দম্ভে দাপটে লোকে অস্থির। কথায় কথায় সে লাঠি লইয়া তাড়িয়ে আসে। লাঠি পড়িবার আগেই লোকে পলাইতে পারে, কিন্তু তার গলার আওয়াজ আর গালের ভাষা এমন উচ্চ এবং কু যে কানে আঙুল দিলে কেবল তার প্রতিধ্বনিটা নিবারিত হয়। প্রতিবেশীর ছাগল খাসি তার চারা গাছে মুখ দিতে না দিতে একবার ব্যয় করিয়াই আর নড়ে নাই। এসব দৃষ্টান্ত বহু আছে। এই সনাতন রক্ষার স্বামী, কিন্তু 6 বছরের একটি ছেলে রাখিয়া রক্ষা মরিয়া গেল। শুধু আয়ু শেষ হইয়া যায় বলিয়াই মানুষ মরে এমন নয়। আয়ু থাকিতেও বাঁচিয়া থাকিবার ইচ্ছাটার যদি মৃত্যু ঘটে, তাহা হইলেও মানুষ মরে। রক্ষার ঘটিয়াছিল তাই। সনাতনের অত্যাচারে তার বাঁচিবার স্বাদ ফুরাইয়া গিয়াছিল। দেহখানা তারপরে দিন দিন শুষ্ক হইতে শুষ্কতর হইয়া একদিন বাহিরের বায়ু ভিতরে প্রবেশ করিতে একেবারেই চাহিল না। তখন কাছে ছিল রশি। রক্ষা বলিয়া গেল, মাসি দেখো মথুরকে, যেন বাপের মতো না হয়। রশি ভাবিয়াছিল মথুরকে কাছে লইয়া মানুষ করিবে, কিন্তু তাহাতে ছেলের বাপের অনুমতি চাই। তাই সনাতনের ভ্রুকুটি কুটিল মুখের দিকে চাহিয়া অনেক স্বস্তি বচন আত্মীয়তা ভূমিকার পর রশি একদিন কথাটা পাড়িতেই সনাতন দস্তুর মতো লাঠি লইয়া মারিতে উঠিল না বটে, কিন্তু তাই করাই ছিল ভালো। সনাতন রশির সম্মুখেই তাহার স্বার্থ, ভূত ভবিষ্যৎ বর্তমান উদ্দেশ্য প্রভৃতি বিষয় এমন সব অন্যায় কথা বলিয়া গেল যার ওজন লাঠির চেয়ে ঢের বেশি। শেষে বলিল, মাগি ডাইনি। মাগি শব্দটা গাল, ডাইনি শব্দটাও গাল, উপরন্তু নারীর মাতৃ হৃদয়কে অপমান। কিন্তু রশি কাঁদিল না। তার বুকের ভিতর যেন আগুন ধরিয়া গেল। কথাটা শুনিতে ভালো নয়, কিন্তু কেন যেন রটিয়া গেছে রশি মন্ত্রতন্ত্র গুণ জ্ঞান জানে। লোকের সে মন্দ করিতে পারে, তাহাকে ঘাঁটানো দুঃসাহসের কাজ, বিপদসংকুল তো বটেই। কথাটা যে বিশ্বাস করে না সেও রশিকে পারতপক্ষে এড়াইয়া চলে। যে বিশ্বাস করে
সে ভূত, প্রেত, যক্ষ, রক্ষ, দৈত্য, দানব, পিশাচ, সর্প, বৃশ্চিক প্রভৃতি জ্ঞাত অজ্ঞাত অনেক বিভীষিকা রশির সঙ্গে জড়াইয়া তাহাকে এমন ভয়ের চক্ষে দেখে যে ভগবানকে তাহার বিরুদ্ধে অক্ষম নাচার বলিয়া মনে হয়। মাত্র একটি শিকড়ের ছোঁয়া দিয়া রশি যে কোনো মানুষকে যে কোনো জন্তুতে পরিণত করিতে পারে। ইচ্ছা করিলেই 3.5 হাত লম্বা রশি হাত বাড়াইয়া তালগাছের মাথা ছুঁইতে পারে। কবর খুঁড়িয়া মরার মাংস সে চিবাইয়া খায়। অসংখ্য মরার মাথা তার ঘরের মেঝেতে পোঁতা আছে, ইত্যাদি ইত্যাদি। 3টি বিল্বপত্র, 3টে কড়ি, একটুখানি সিঁদুর আর 3টি শিকড়, এই সামান্য কয়েকটি বস্তুর সঙ্গে রশি যাহা ঘটাইতে পারে বলিয়া খ্যাত তাহা অসামান্য। একসঙ্গে দেশের ঘর জ্বলিয়া উঠিতে পারে। ক্ষেতের যাবতীয় পাকা ধানের ভিতরকার শাঁস অদৃশ্য হইয়া যাইতে পারে। মানুষের পা হইতে মাথা পর্যন্ত অসহ্য চুলকানিতে ভরিয়া উঠিতে পারে। ওলা দেবী কি মা শীতলা তো যখন তখন দেখা দিতে পারেন। তার শান্তি সস্তায়ন নাই। শাস্ত্রের সজীব মন্ত্র একেবারে নিরুপায় ব্রাহ্মণের ব্রহ্মবাক্য একেবারে নিষ্ফল। রক্ষাকালীও সরিয়া দাঁড়ান। ইহাদের উপর যদি পুংশকুনের বিষ্ঠা আর স্ত্রী ভেকের লালা পাওয়া যায় তবে তো। কাজেই রশিকে সনাতন অপমান করিয়াছে শুনিয়া গ্রামের লোক কাঁপিয়া উঠিল। না জানি কি ঘটে। সনাতন অপ্রিয় ছিল, এখন লোকের চক্ষুশূল হইয়া উঠিল। গ্রামের সকলেরই চালা ঘর, সকলেরই ছেলেপিলের ঘর। বাগে পায় তো সনাতনের তলপেটে সরকি ফুঁড়িয়া দেয় এমনি লোকের মনের বাতি। যাই হোক, আরামের কথা এই যে উৎকণ্ঠা কণ্ঠের কাঁটার মতো অসহ্য হইলেও 15 পার হইয়া গেল, কিন্তু আপামর কাহারও অমঙ্গল ঘটিল না, একটি ছাড়া। সেটাও রশির মন্ত্র বলে কি মানুষের আহাম্মকিতে তাহাও বিবেচনার বিষয়। দাশুর পুত্রবধূ মানি লোক ভালো, কেবল ভয় কাতরে। ভয় পাইলে তার জ্ঞান থাকে না। মানি একদিন পুকুর ঘাটে যাইয়াই দরবর করিয়া ছুটিয়া আসিয়া দড়াম করিয়া উঠানে অজ্ঞান হইয়া গেল। দাশু তার মুখের ভিতর আঙুল দিয়া দেখিল দাঁত লাগিয়া গেছে। কেহ বলিল হাঁচাও নাকের ভিতর কাঠি দিয়ে। কেহ বলিল কোঁকে সুড়সুড়ি দাও। কিন্তু দাশুর স্ত্রী আনিয়া দিল দাশুর হাতে জাঁতি, এবং জাঁতি দিয়া চার দিতেই দাঁত ছাড়িয়া গেল বটে, কিন্তু একটা দাঁতের একটা টুকরো ভাঙিয়া পড়িল। মীর কিনা হিস্তিরি তা কিছু নয়। মূর্ছা ভাঙিয়া মানি বলিল, বাঁশের ঝাড়ে কে পা ঝুলিয়ে বসে রয়েছে, বাবা গো সাদা পাড়া, জল দাও, জল খাবো বলিয়া মানি কাঁপিতে লাগিল, এবং জ্বর আসিতে বিলম্ব হইল না। কিন্তু দেখা গেল বাঁশের ঝাড়ে পা ঝুলাইয়া কেহ বসিয়া নাই। ছেলেদের একখানা ঘুড়ি সুতা ছিঁড়িয়া আসিয়া বাঁশের ঝাড়ে লটকিয়া আছে। সাদা কাগজের ঘুড়িখানা ঠিক মানুষের মতো না দেখাক, আধারি জ্যোৎস্নায় ভুল হওয়া আশ্চর্য নয়। মানির ওই দাঁত ভাঙা ছাড়া আরও একটি অনিষ্ট হইল। সে 5 মাস গর্ভবতী ছিল। ভয় পাওয়ার 2 দিন পরেই গর্ভ নষ্ট হইয়া গেল। রশির সঙ্গে এই ঘটনার সংস্রব এইখানে যে ঘটনার ঠিক পূর্ব দিনে রশি মানিকে প্রশ্ন করিয়া জানিতে চাহিয়াছিল, যাহা পরস্পর শোনা যাইতেছে তাহা যথার্থ কিনা, এবং যথার্থ যদি হয় তবে কমাস। গ্রামের অন্তঃপুরে এবং অন্তঃপুরের বাহিরেও ফিসফিস চলিতে লাগিল, রশি খেয়েছে ওর এই পেটের ছেলেটাকে। রশির একান্ত ইচ্ছা মরা মানুষের কথাটা রাখে। অপমান হইয়াও সে নিরস্ত হইতে চাহে নাই। এবার সে মনের ইচ্ছাটা মানুষের মুখে গুঁজিয়া দিল। ইহজন্মে রসিককে কেহ মা বলিয়া ডাকে নাই, এবং কেহ ডাকিবে এ আশাও নাই। তবু একটি কচি প্রাণ প্রথমে নির্লিপ্ত, তারপর ধীরে ধীরে বেরিয়া ধরিবে, এ যে বড় লোভের জিনিস। কিন্তু গুজব শুনিয়া সনাতন দ্বিতীয়বার রাগিয়া আগুন হইয়া গেল।
গর্ভের সন্তান যে বাহির করিয়া খায় সেই রাক্ষসী চায় তার ছেলেকে? সে কথা না হয় না ধরা গেল, দুপুরের মাঠে তাহার জন্য জল ভাত বহন করিবে কে, ওই ছেলেটি ছাড়া? মনে মনে অতিশয় কটু হইয়া ওই কথাটাই তোলপাড় করিতে করিতে সনাতন পথ দিয়া যাইতেছিল। এমন সময় তার সম্মুখেই পড়িয়া গেল সেই রশি। সনাতন আগে বাহির করিল দাঁত, তারপর বলিল, ৮ কুড়ি ডাইনি। দুইজনে চোখাচোখি হইয়া দাঁড়াইল। সনাতন বলিতে লাগিল, আমার ছেলের কথা যদি তোর মুখে ফের শুনি বুড়ি, তবে তোর মুখে দেবো গোবর গুঁজে। বলিয়া থু থু করিয়া খানিকটা থুতু পাটিতে ফেলিল। রশি নিঃশব্দে চাহিয়া রহিল, তার হাড় পর্যন্ত কাঁপিতে লাগিল। সনাতন তার মুখের সামনে একজোড়া বুড়ো আঙুল নাড়িয়া নাড়িয়া বলিতে লাগিল, তোকে আমি ভয় করবো ভেবেছিস? তোকে আমি পকে পুঁতে না মারি তো আমি। এদিকে রশি, ওদিকে সনাতন, উভয়ই গুরুতর, উভয়েই ভয়ঙ্কর। কাজেই কাহাকেও না চাটাইয়া যদি সালিশে কাজ হাসিল হয় তবে সেই উত্তম। আইন সনাতনের অনুকূলে। মা অভাবে জন্মদাতাই ছেলের মালিক। সে যদি ছেলেকে নিজের কাছে রাখিতে চায় তাহাতে কারও কিছু বলিবার নাই। আবার এদিকে রশি, হাতে তেমন জোর নাই, মুখেও দম্ভ নাই, কিন্তু মনের জোর বেজায়। সে না করিতে পারে এমন কাজ নাই। সংঘর্ষ এই দুটিতে। সনাতনের দেহে চুলকানিতে ভরিয়া উঠে নাই, বা তার ঘর জ্বলিয়া উঠে নাই, কেবল সে মথুরের বাপ বলিয়া। কিন্তু গ্রামের লোক নির্ভাবনায় কোনো পক্ষ অবলম্বন করিতে না পারিয়া দুর্ভাবনায় আকুল হইয়া উঠিল। দুদিকই বজায় থাকে ইহারই একটা উপায় চিন্তা করিতে করিতে চট করিয়া চাটুর্য মহাশয়ের একটা বুদ্ধি খেলিয়া গেল। বলিলেন, এক কাজ করা যাক। বলিয়া উভয় সংকট উত্তীর্ণ করিয়া দিবার যে মধ্যপথটা তিনি দেখাইয়া দিলেন, তাহা পরিষ্কার চোখে পড়িলেও আপত্তি তুলিলেন নিস্তারন্দা। বলিলেন, সেটা হতে পারে বটে, কথাটা অনেক আগেই আমাদের মনে পড়া উচিত ছিল, কিন্তু তারপর বোধহয় আরও একটা সহজ পথ আবিষ্কার করিতে না পারিয়া বলিলেন, আচ্ছা তাই বলে দেখো। তখনই সনাতনকে ডাকা হইল। চাটুর্যমশায় বলিলেন, সনাতন, তোর ছেলেকে তার মাসির কাছে পাঠিয়ে দে, আমার আশীর্বাদে সেখানে সে থাকবে ভালো। শুনিয়া সনাতন বুড়ো আঙুল নয়, মাথা নাড়িতে লাগিল। বলিল, তা হয় না ঠাকুর। কেন হয় না? ও তারা বড় গরিব, তাছাড়া ছেলেকে দিয়ে আমার কাজ আছে। বলিয়া সনাতন চলিয়া গেল। ব্রাহ্মণের আশীর্বাদে সুস্থ দেহে শ্রীবৃদ্ধি হইবে, এই কথাটা ভালো করিয়া কানে তুলিল না প্রথম এই সনাতন, এবং ব্রাহ্মণের আদেশ অবহেলিত হইল গ্রামে এই প্রথম। রশির সঙ্গে দেখা হইলেই সনাতন মিছিমিছি থু থু করিয়া থুতু ফেলে, বলে, ৮ কুড়ি ডাইনি, তুই মরবি কবে? রশি চুপ করিয়া থাকে। এমনি করিয়া সনাতনের পক্ষ হইতে প্রাণপণ আক্রোশ প্রকাশ, এবং রশির পক্ষ হইতে প্রাণপণ ধৈর্য রক্ষা চলিতে চলিতে একদিন রশির ধৈর্যচ্যুতি ঘটিল। বেলা পড়িয়া আসিতেছে। হাতে কোঁচ, রশি, বৈঠা লইয়া সনাতন মাছ ধরিতে চলিয়াছে, সঙ্গে নৌকা ঠেলিবার লগি লইয়া ভুবন। পথে রশির সঙ্গে তাহাদের দেখা হইয়া গেল। বুড়ি তুরতুর করিয়া চলিয়াছে। সনাতনের গলার শব্দে মুখ তুলিয়া চাহিয়া আজ সেই পিচ করিয়া খানিকটা থুতু মাটিতে ফেলিয়া বলল, থু, এমন অপমান আর নাই। সনাতন এক নিমেষেই খুন চাপিয়া হাতের বৈঠা মাটিতে ফেলিয়া রশির বুক বরাবর কোঁচ তুলিল। রশি আর্তনাদ করিয়া পিছাইয়া যাইতেই খানিক আগে বৃষ্টি হইয়া গিয়াছিল, পিছলে পা দিয়া দুবার টাল খাইয়াই সে মাটিতে পড়িল। ভুবন তাহাকে ধরিয়া তুলিল বটে, কিন্তু রশির মূর্তি তখন ক্রুদ্ধ মার্জারির মতো ভয়ঙ্কর। রাগে তার গা ফুলিয়া রোঁয়া খাড়া হইয়া উঠিয়াছে, দৃষ্টি স্থির, চক্ষু জলপূর্ণ।
চোখের উপরকার লোল চর্মটা পর্যন্ত যেন কাঁপিতেছে। ভুবনের বুক কাঁপিতে লাগিল, কিন্তু সনাতন দাঁত মেলিয়া হাসিতে লাগিল। দেখিতে দেখিতে লোক জমিয়া গেল। রশি কাঁপিয়া কাঁপিয়া সবারই সম্মুখে অভিসম্পাদ দিল। অলপ্পে, আমায় মারতে উঠেছিলি, ভগবান তা দেখেছে। তুই মাছ মারতে চলেছিস, ওই মাছই যেন আজই তোকে মারে। বলিয়া রশি চলিতে আরম্ভ করিল। দু একজন বসিয়া পড়িল। কোঁচ রশি বৈঠা কুড়াইয়া লইয়া সনাতন আবার রওনা হইল। কিন্তু ভুবন পিছাইয়া দাঁড়াইল, বলিল, সনাতন দা, ও তুমি আজ একাই যাও ভাই, আজ যাত্রা ভালো নয়। সনাতন ফিরিয়া দাঁড়াইল, বলিল, খ্যাপা না পাগল, সাপ দিয়েছে আমাকে, মরি তো আমি মরব, আয়। কিন্তু যাহারা দাঁড়াইয়া পড়িয়াছিল তাহাদের মধ্যে কেহ কেহ ইত্যবসরে চোখ টিপিয়া ভুবনকে নিষেধ করিয়া দিয়াছে। ভুবন নড়িল না, বলিল, না, আমি যাব না দাদা, ক্ষমা করো, পারো তো আর কাউকে সঙ্গে নেও। দরকার নেই, আমি একাই 100। ওই মাগির কথায় যদি মানুষ মরতো তবে তো বাঁচতাম, তোদের মুখ আর দেখতে হতো না। বলিয়া সনাতন একাই গেল। বর্ষার জল নদী ছাপাইয়া ধানের ক্ষেতে প্রবেশ করিয়াছে। ক্ষেতে আধ হাত জল। বড় বড় রুই, কাতলা, বোয়াল আর প্রভৃতি মাছ সেই অল্প জলে চড়িয়া বেড়ায়। সনাতনের শিকার তারাই। কোনো মাছের পিঠটা জলের উপর জাগিয়া থাকে, কাহারও গতিটা শুধু লক্ষ্য হয়। অতি সন্তর্পণে ডিঙি বাহিয়া তাহাদের সন্ধানে ফিরিতে হয়, এবং চোখে পড়িলেই অব্যর্থ সন্ধানে কোঁচ নিক্ষেপ করিতে পারিলেই কাজ প্রায় শেষ হইয়া যায়। বাকি যা থাকে তা অতি সামান্য। ছোট নদী। সনাতন ডিঙি ভাসাইয়া দিয়া ওপারের ধানের ক্ষেতে প্রবেশ করিল। একখানা যাত্রীর নৌকা গুণ টানিয়া উজান দিকে বাহির হইয়া গেল। সূর্যাস্তের বিলম্ব নাই। সময়টা অতি সুন্দর। মেঘের গায়ে বর্ণবৈচিত্র্যের সমারোহ, জলে স্থলে সোনার আভা, গাছের মাথায় আলোর মুকুট। কলসি ঘাড়ে এক ব্যক্তি ঘাটে জল লইতে আসিয়া হাঁকিয়া বলিল, সনাতন, হলো কিছু? কিন্তু সনাতনের মন প্রাণ জলের উপর একটি রেখার সন্ধানে নিমগ্ন হইয়া গেছে। কৌতূহলের প্রত্যুত্তর দিবার সময় তার নাই। সনাতনের ডান হাতে উদ্যত কোঁচ, বা হাতে লগি। নিঃশব্দে ধীরে ধীরে সে ডিঙি ঠেলিয়া চলিয়াছে। চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি। চলিতে চলিতে অকস্মাৎ চোখে পড়িয়া গেল সেই রেখাটি, জলের উপর একটা চেরা দাগ, একেবারে সম্মুখে। সঙ্গে সঙ্গে সনাতনের ডান হাতখানি আরেকটু ঊর্ধ্বে উঠিয়া গেল। কোঁচ নিক্ষিপ্ত হইল। লক্ষ্য অব্যর্থ, শিকার বিদ্ধ হইয়াছে। জলের উপর রক্ত। কিন্তু পরক্ষণেই শক্তিশালী জীবের দেহ মোচড় খাইয়া উল্টাইয়া যাইতেই সেই টানে সনাতন জলে পড়িল। জল তোলপাড় করিয়া জায়গাটা একেবারে কাদায় রক্তে পিঙ্গল গাঢ় হইয়া উঠিল। এমন আর কোনোদিন হয় নাই। সনাতন হঠাৎ ভয় পাইয়া গেল। নিঃশব্দ আকাশে যেন একটি ক্রুদ্ধ কণ্ঠ বাজিয়া উঠিল, তুই মর। কোঁচ মাটির ভিতর চাপিতে চাপিতে সে একবার চারিদিক চাহিয়া দেখিল। দৃষ্টির পরিধির মধ্যে কোথাও মানুষ নাই। বৃত্তাকার অন্ধকার যেন কেন্দ্রের পানে গুটাইয়া জড়ো হইয়া আসিয়াছে। হঠাৎ সেই জীবটা জলে একবার লেজ আছড়াইল। মাছই বটে, কিন্তু এখন ইহাকে তুলিবার উপায়? মাটির সঙ্গে চাপিয়া পড়িয়া আছে, টানিলে তিলার্ধ নড়ে না। শিকারে ধৈর্যের দরকার। সনাতনের তাহা জানা আছে। মাছ ভাসিয়া উঠিতে বাধ্য, এবং ঘটিলও তাই। গাছের মতো প্রকাণ্ড এক চিতল মাছ, পিঠ কালো, কিন্তু দেহখানা যেন রজত নির্মিত। সনাতনের অন্তর আনন্দে নাচিয়া উঠিল। মাছের ক্ষয়িত বল অসার দেহ জলের উপর ভাসিতে লাগিল। সনাতন কোঁচ ধরিয়া তাহাকে টানিতে টানিতে নৌকার কোলে আনিয়া নিজে নৌকায় উঠিয়া পড়িল। কিন্তু মাছটাকে নৌকার উপর টানিয়া তুলিবার চেষ্টা করিতেই মাছের দেহটা ধনুকের মতো বেঁকিয়া পড়ায় তাহাকে তোলা গেল না। ঠেলিয়া তুলিতে হইবে।
সনাতন কোঁচ নামাইয়া আবার জলে নামিল, কিন্তু না নামিলেই ভালো হইত। সনাতন দুই হাতে মাছটাকে বেড়িয়া ধরিয়া হাততোলা করিয়া নৌকায় তুলিবার উদ্দেশ্যে ঝুঁকিয়া পড়িতেই মাছটা লাফাইয়া উঠিল। মৃতপ্রায় মাছের দেহে অত শক্তি কোথা হইতে আসিল কে জানে। মাছের সমস্ত দেহের গতিবেগ আর ওজনটা মুদগড়ের মতো উঠিয়া সনাতনের বুকে লাগিল। কণ্ঠের ভিতর কেমন একটা কঠিন শব্দ হইল। পৃথিবীতে বায়ু নাই, সম্মুখে আলো নাই। কটি মুহূর্ত চেতনার বাহিরে কাটাইয়া সনাতন যখন জাগিয়া উঠিল, তখনও সে কোঁচের হাতল চাপিয়া ধরিয়াই দাঁড়াইয়া আছে। বুকের উপর কয়েকবার সে বাহাতখানা বুলাইয়া লইল। ব্যথাটা যেন নিঃশ্বাসের পথ ছাড়িয়া দিতে চাইতেছে না। নাকালের এক শেষ করিয়া এবং বহু চেষ্টার পর মাছ নৌকায় উঠিল। সনাতনের মনে হইল, এইবার তোমায় পেয়েছি বাবা। কিন্তু পায় নাই। মাছের শক্তি অত শীঘ্র নিঃশেষ হয় না। কোঁচের বড়শিগুলো এ পিঠে বিদ্ধ হইয়া ও পিঠ দিয়া বাহির হইয়া গেছে। তাহাই লইয়া মাছ নৌকার ওপর যেন কুস্তি জমাইয়া দিল। মোচড় খাইয়া পুচ্ছ আছড়াইয়া সনাতনের কোঁচের কাঠির 4-5টা মটমট করিয়া ভাঙিয়া দিয়া ডিঙি কাত করিয়া কয়েক ঝলক জল তুলিয়া দিল। সনাতন মনে মনে শপথ করিল, ভবিষ্যতে ধারালো কাটারি একখানা যদি সে না আনে তবে। মাছ খাইতেছে। মৃত্যুর দৃশ্যে সনাতনের আনন্দ উপচিয়া পড়িতে লাগিল। সনাতন চিতলের চোয়ালের ভিতর গুণের দড়ি পড়াইয়া তাহাকে ঝুলাইয়া দিয়া ডিঙি ঠেলিয়া বেশি জলে দিল। কিন্তু তার বুকের ব্যথাটা তখনও মরে নাই। ডিঙি ঘাটে যখন পৌঁছিল তখন মাছের মৃত্যু ঘটিয়া গেছে। গ্রাম ভাঙিয়া লোক আসিল মাছ দেখিতে। অত বড় মাছ সে তল্লাটে আর দেখা যায় নাই। 5-7 জনে হেউ হেউ করিয়া সেই অদ্বিতীয় মাছ টুকরা টুকরা করিয়া কাটিল এবং গ্রামময় বিতরণ করিবার পরও অবশিষ্ট যাহা সনাতনের নিজের জন্য রহিল তাহাও বিস্তর। রশির অভিসম্পাত যে কেমন করিয়া ফলিতে ফলিতে সনাতন রক্ষা পাইয়াছে, সেই লোমহর্ষক কাণ্ডটি সনাতনের মুখে অবগত হইয়া মাছের ভাগ হাতে করিয়া অনেকেই কাঁপিয়া উঠিল। কিন্তু কাঁপুনিটা কম। বক্রোক্তি, পরিহাস এবং হাসাহাসি হইল প্রচুর। সকলেরই একমত দেখা গেল, ও রশির মন্ত্রতন্ত্র সব ফক্কা। গ্রামের লোকগুলি ভয় পাইয়া এতদিন চূড়ান্ত আক্কেলহীনতার পরিচয় দিয়াছে। এখন হইতে কিন্তু ওই পর্যন্ত আসিয়াই থামিয়া গেল। রশির মন্ত্রতন্ত্র পদদলিত করিয়া চলিব, এটা প্রকাশ্য সভায় দাঁড়াইয়া ব্যক্তিগতভাবে প্রচার করা এতদিনের অনভ্যাসে যে কাহারও পক্ষেই বড় দুরূহ হইয়া উঠিয়াছে। মাছ রান্না হইল, সেই মাছের ঝোল আর ভাত। মথুরের আনন্দ দেখে কে, সে নাচিয়া বেড়াইতে লাগিল। সনাতন মথুরকে লইয়া খাইতে বসিল। সম্মুখে থালায় ভাত, মালসায় এক মালসা মাছ আর ঝোল, চিতল মাছের লম্বা লম্বা পেটির ডগা মালসার কাঁধ ছাড়াইয়া উঠিয়াছে। মথুরের খুব পুলক, এমন ভোজ তার জীবনে এই প্রথম। সনাতনেরও খুব ফুর্তি, দুজনে হাসিয়া হাসিয়া খাইয়া চলিয়াছে মাছ আর ভাত। কঞ্চির মতো বড় বড় পেটির কাঁটা পাতের গোড়ায় স্তূপীকৃত হইয়া উঠিল। সনাতন বলিল, মাছের কাঁটা বেঁচে খাস, গলায় বাঁধবে। মথুর বলল, তাই খাচ্ছি বাবা। বাপের গাল ভরা আদর মথুরের এই প্রথম পাওয়া। মথুর কলকণ্ঠে বলিয়া চলিল, এমন মাছ কোনোদিন খাই নাই বাবা, বড় ভালো লাগছে। সব মাছ দিয়ে দিলে কেন? আমরা রেখে রেখে 1-2 মাস ধরে খেতাম। আবার যেদিন মারবে সেদিন যেন কাউকে দিও না, ওরা মেরে খেলেই পারে। মথুরের হঠাৎ হাসির কারণেই 1 গ্রাস ভাত গিলিয়াই সনাতন 2 হাত দিয়ে নিজেরই গলা চাপিয়া ধরিয়াছে। চোখ ঠিকরাইয়া উঠিয়াছে, যেন কেউ ভিতর হইতে ঠেলিয়া দিতেছে। বাপের চেহারা দেখিয়া মথুর খুব হাসিতে লাগিল।
সনাতন আসন ছাড়িয়া লাফাইয়া উঠিল। কণ্ঠের ভিতর বারংবার আঙুল দিয়া এমন সব উৎকট শব্দ করিতে লাগিল যাহার মতো তামাশার নেই। মুখ লাল আর স্ফীত হইয়া আকারে যেন গোল হইয়া উঠিল। সনাতন আর স্থির হইতে পারে না, বসিয়া পড়িল। গলা দিয়া এক ঝলক রক্ত আর একটা যন্ত্রণার অব্যক্ত নিনাদ বাহির হইল। তারপর শুইয়া পড়িয়া সনাতন 2 হাত আছড়াইয়া মাটি পিটিতে লাগিল, গড়াইতে শুরু করিল। দেহ তার বাঁকিয়া চুড়িয়া ভাঙিয়া দুমড়াইয়া গলা দিয়া খালি গোঁ গোঁ শব্দ বাহির হইতে লাগিল। মথুর এতক্ষণে ভয় পাইয়া হাসি থামাইয়াছে। কাছে যাইতে সাহস হইল না। দূরে দাঁড়াইয়া বলিতে লাগিল, বাবা থামো থামো। কিন্তু তার বাবা তখন পরের হাতে, নিজে থামিবার উপায় নাই। মথুর ছুটিয়া বাহির হইল। উঠানে দাঁড়াইয়া প্রাণপণে চিৎকার করিতে লাগিল, বিহারী কাকা, বিহারী কাকা। যাই বলিয়া সাড়া দিয়া কিছু বিলম্বে যখন বিহারী আসিয়া হাজির হইল, তখন সনাতনের দেহের আক্ষেপ শান্ত হইয়া গেছে। দেখিতে দেখিতে লোক জমিয়া গেল। ডাক্তার আসিলেন, বলিলেন অ্যাসফিক্সিয়া, মাছের শিরদাঁড়ার হাড় বায়ু প্রবেশের পথ রুদ্ধ করিয়া মধ্যপথে আটকাইয়া আছে। রশিও আসিয়াছিল, অন্ধকারে দাঁড়াইয়াছিল। লুকাইয়া আস্তে আস্তে সে বাহির হইয়া গেল। আপনারা শুনছিলেন আজকের গল্প হাড়। কেমন লাগলো আপনাদের? আপনাদের মতামত জানতে চাই আমি। আর সেই সঙ্গে আপনারা কীরকম গল্প শুনতে চান, পছন্দের গল্প আমাকে জানান। আমি আপনাদের জন্য নিয়ে আসবো সেই সব গল্প। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন।